আদিব চৌধুরী, আপনাকে একটু জানতে চাই যে ঝিনাইদহের যে নির্দিষ্ট ঘটনাটি, এটি একটা কেস স্টাডি হিসেবে নিচ্ছে আলোচনার জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আলোচনা করতে গেলে তো অনেক দীর্ঘ হয়ে যায়। এখানে একজন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তার ভাষা, তার বক্তব্যের বহিঃপ্রকাশ কিংবা সমালোচনার যেই ধরন, সেটি নিয়ে অনেক ধরনের মতামত আছে। এখন আদব কিংবা আদব না, এটি আসলে স্ট্যান্ডার্ড নির্ধারণ করাও একটা বিষয়। কিন্তু কেউ যদি কোনো কথা বলতে চায়, সমালোচনা করতে যায়, সেটির জন্য কি আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়াটা জরুরি ছিল, নাকি যে পদ্ধতিতে তাকে ওখানে ঘেরাও করা হয়েছিল, থানা ঘেরাও করা হয়েছিল এবং স্পষ্টভাবেই এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে যে সেখানে ছাত্রদলের কর্মীরা অনেক বেশি আগ্রাসী ছিলেন। তো এটি কি আসলে একদিকে আমার বাক স্বাধীনতা একজন রাজনৈতিক কর্মীর, সেটির উপরে আবার আইন শৃঙ্খলা বাহিনী থানায় লোডশেডিং করে ঘেরাও করে রাখা, এটিকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, যেটা ঝিনাইদহে যে ঘটনা ঘটেছে, এটা আসলে যদি আমি ওভারঅল বলি যে আমাদের দেশে কালচারাল শিফটটা খুবই ইম্পর্টেন্ট। রাজনীতিবিদকে কিন্তু মানুষ তাকিয়ে থাকে রোল মডেল হিসেবে, রাইট? একজন যে আমাদের দেশে যেহেতু রোল মডেলের অভাব ছিল, তাই তো আমরা দেখেছি এই ফ্যাসিস্ট রেজিমটা কিভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। এবং তখন আমরা রাজনীতিবিদ খুঁজে পাওয়া যেত না, সবাই ব্যবসায়ী, যে অপরাধীরাই মিশে দেশটাকে চালিয়েছিল। তো আমরা যদি একটা সুস্থ সুন্দর বাংলাদেশ গড়তে চাই, আমাদেরকে রাজনীতিবিদ হিসেবে আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে। একজন আগে প্রথমে আমাকে ভালো একটা নাগরিক হতে হবে দেশের, তারপরে আমি মনে করতে পারি যে আমি তখন রাজনীতিবিদ হয়ে আমি দেশকে মানুষকে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে আমার কাছে রাজনীতিবিদের কয়েকটি আচার আচরণ, কিছু আমার স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। একটু আগে আমার সহ আলোচক বলছিলেন যে সামাজিক সুরক্ষা, এটা তো সরকারের রুটিন কাজ, কারণ এটা বিশ্বের প্রত্যেক দেশেই রুটিন কাজ। যদি তাই হয়, আমরা তাহলে ভালো এক্সাম্পলগুলোও দেখি। প্রথম কথা হচ্ছে, এটা আসলে প্রত্যেক দেশে সরকারের রুটিন কাজ না। আমরা আমেরিকাতে তাকালে দেখতে পারবো ওইখানে কি পরিমাণ আপনার যে রাস্তার পাশে মানুষ পড়ে থাকে, ওইটাও খুবই নর্মাল লাইফ। সোশ্যাল সিকিউরিটি সার্ভিস যে টাকা দিতে হয়, মানে আমরা ওই আলোচনায় গেলে মানে একটা মহিলা যে কর্মজীবী নারী কোনো ম্যাটারনিটি লিভ পায় না। ফরগেট অ্যাবাউট যে সে যে বাচ্চাকে কি টেক কেয়ার করবে, কোনো ম্যাটারনিটি লিভ নাই। আপনাকে নিজের যেসব ছুটি ছাট আছে ওইটাই, আমি অ্যানুয়াল লিভ যেটা আমার থাকে ওইটুকুই আমাকে ব্যালেন্স করে যেতে হয়, না হলে আমি যে ফিজ মানে বেতন পাবো না। সো পশ্চিমা দেশেও আমরা দেখেছি সামাজিক সুরক্ষা আসলে সব দেশের রুটিন কাজ না, এবং আমরা দেখছি বিভিন্ন দেশ এখন এর থেকে সরে আসতেছে। ইভেন যে আপনার ইউকে একটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে একটা সুনাম ছিল, কিন্তু ইভেন তারাও সরে আসতেছে, কারণ তারা দেখছে যে এটা একটা বিশাল বোঝা। তো এবং কিন্তু আমাদের বিএনপি সরকার এই সাহস দেখিয়েছে সামাজিক সুরক্ষা খাতকে, এই যে এতগুলা কার্ডের কথা বলা হয়, এই প্রত্যেকটা কার্ড দিয়ে কিন্তু আমরা রেসপন্সিবিলিটি নিচ্ছি, একটা লায়াবিলিটি নিচ্ছি অন দ্য গভর্নমেন্ট টু সার্ভ দ্য পিপল, বিকজ রাইট পিপলের কাছে সবসময় আমরা দেখেছি সুরক্ষা পৌঁছায় না। তো যদি আমি ফেরত আসি ঝিনাইদহের কথাতে, যে আপনার এই যে আমাদের রাজনীতিবিদদেরকে অনেক রেসপন্সিবল বিহেভিয়ার করতে হবে। যদি না করি, আসলে আমি যেটা হচ্ছে, আপনি ঝিনাইদহ যখন ঘটনাটা ঘটেছে, এক হাতে তো তালি বাজে না। আমরা দেখেছি যে এখানে অবশ্যই মানে দিনের আলোর মধ্যে ঘটনা ঘটেছে, সব কিছুই পত্রিকায় এসেছে, সোশ্যাল মিডিয়াতে এখন যে কেউ আপলোড করে দিতে পারে। আমরা সব ঘটনায় দেখেছি। বিতর্ক করতে চান, আমরা বিতর্ক করতে পারি, কিন্তু আসলে দোষ কোন পক্ষের ছিল, কিভাবে জিনিসটা অ্যাগ্রেভেট হয়েছে, এই জিনিসগুলো অ্যানালাইসিসের বিষয় আছে। তবে ভালো, দুই পক্ষই আইনের আশ্রয় নিয়েছেন, আইনের শাসনকে ওনারা যে সম্মান দেখিয়ে আইনের আশ্রয় নিয়েছেন। এখন ইনভেস্টিগেশনটা বের হয়ে আসবে।